রাত্রিবেলায় ঠিকঠাক করে ঘুম না হলে সকালবেলাটা একদমই যেন কোনো কাজকর্মের এনার্জি লাগে না। ছেলে যখন প্রথম প্রথম হয়েছিল না, রাত্রিবেলার ঘুমের কোনোই আমার ব্যাঘাত ঘটতো না। তোমাদের বলতাম না, আমার ছেলে কিন্তু একটুও জ্বালায় না, খুব সুন্দর ঘুমায়। আর একটা মায়ের জন্য, মানে সদ্য মা হওয়া মাদের কিন্তু ঘুমটা কতটা প্রয়োজন এটা তোমরা সকলেই জানো। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি যে 2 মাস বেশ ঘুমিয়ে আরাম করেই কাটিয়েছিলাম, রাত্রিবেলায় করে জাগতেও হয়নি, ছেলেকে নিয়ে বসেও থাকতে হয়নি। কিন্তু যত দিন যাচ্ছে আমার ছেলের ভেতরে পরিবর্তনগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। রাত্রিবেলার ঘুম বাবুর কোথায় চলে গেছে। রাত্রিবেলায় 1টা 1:30 বেজে যায় কিন্তু বাবুর চোখে আসে না ঘুম। কিন্তু মায়ের তো শরীর ক্লান্ত হয়ে থাকে। মা সারাদিন কাজকর্ম করে, সারাদিন একটু রেস্ট করতে পারে না। রাত্রির 11টা 11:30টার সময় গিয়ে বিছানায় পিঠটা ঠেকাই। তখন যদি বাচ্চা না ঘুমায় তখন একটা মার পরিস্থিতি কী হয় ভাবো। আজকে প্রায় 3-4 দিন হয়ে গেল বাবুর একই রকমের রুটিন দেখছি, কোনো রুটিনের চেঞ্জ হচ্ছে না। সন্ধ্যের থেকে জাগিয়ে রাখছি, পরপর 2 দিন এটা বুঝিনি জানো তো। তো তোমাদের দাদাভাই বলল ও সন্ধ্যের থেকে যেহেতু ঘুমিয়ে পড়ে, সেই কারণে না ও রাত্রিবেলায় ঘুমাচ্ছে না, তুমি ওকে সন্ধ্যের টাইমটা জাগিয়ে রেখো। আমিও চেষ্টা করছি সন্ধ্যের টাইমটা জাগিয়ে রাখতে, কিন্তু ওর একটা কী অভ্যেস হয়েছে জানো তো, ঠিক 8:30 9টা মতো বাজবে আর চোখ খুলে তাকাতে পারবে না। ওকে ঘুমও কিন্তু পারাই না, ওকে শুইয়ে রাখি, ও খেলতে খেলতে হাত চুষতে চুষতেই ঘুমিয়ে পড়ে। এরপরে বলো, ঘুমন্ত বাচ্চাকে কি টেনে টেনে জাগিয়ে রাখা যায়? এই ঘুমটাই ওর মোটামুটি 10:30 11টা অবধি চলবে। ব্যাস, এরপরে খাইয়ে দেব, ওঠার পরে ব্যাস আর কোনো চোখে ঘুম নেই। কাল রাত্রির প্রায় 1:45 বাজে কিন্তু ঝেলের চোখে কোনো ঘুম নেই। আমি আর তাকাতে পারছিলাম না, লাস্টে শুয়ে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। ছেলে তারপরে দেখি দুধ তুলে বমি ছমি করে একদম একাকার ওইভাবেই শুয়ে আছে। হঠাৎ আমার 10 মিনিটের জন্য চোখটা লেগেছিল, হঠাৎ দেখি ছেলের ওরকম। আবার উঠে সব পরিষ্কার করলাম, করে উঠে ছেলে তো খেলায় মত্ত, বসে থাকতে থাকতে 3টে নাগাদ ছেলে খুব কান্নাকাটি করছে। তখন বুঝলাম আচ্ছা বমি টমি করেছে, তো পেটটা খালি হয়ে গেছে। 3টের সময় উঠে ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপরে ওকে বিছানায় দিতে না দিতে দেখি ঘুমিয়ে গেছে। আবার যেইকে সেই 7টার সময় উঠে গেছে, 3টের থেকে 7টা অবধি ঘুমিয়েছে। ওই টাইমটা আমিও নিজে একটু শান্তিতে ঘুমিয়েছিলাম। তারপরে দেখলাম 7টায় ওরও ঘুম ভেঙেছে, আবার আমি উঠলাম, উঠে ছেলেকে খাওয়ালাম। আর তারপরে শুতে ইচ্ছে করলো না, ভাবলাম কি না উঠেই যাই, কাজকর্মতে হাত দিই। কী করতে শুয়ে থাকবো, একটুখানি ঘুমাবো, দেখতে দেখতেই আবার ওঠার টাইম হয়ে যাবে। উঠে গিয়ে কাজে হাত দিয়ে দিলাম। না, আজকে আর সকালবেলা তোমাদের কোনো কাজের ভিডিও শেয়ার করিনি, সব কাজগুলো সেরে নিয়েছি। জামাকাপড়গুলো মেললাম, ছাদে গেলাম, ছাদে গিয়ে জামাকাপড় মেললাম, আর নিচে যা যা মেলার বালিশ টালিশ দেওয়ার সব রোদ্দে দিলাম। এই বিস্কুটটা না চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। সকালবেলায় একবার চা খাওয়া হয়ে গেছে, আবার একবার চা খেতে ইচ্ছে করলো কারণ তোমাদের দাদাভাই আজকে বাড়িতে। আরেকবার দেখো লিকার চা করলাম। আর চায়ের সাথে ওই প্যাটিস বিস্কুটটা খেতে, বেকারির প্যাটিস বিস্কুটটা খেতে এত স্বাদ। তো তোমাদের দাদাভাই 4-5টা মতো নিয়ে আসলো। তো এটাই আমার সকালের খাবার। এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে আবার কাজে হাত দেবো। বাজে এখন 11টা বাজতে যায়, 10 মিনিট মতো বাকি। আর এর অবস্থা দেখো, কালকে সারা রাত ঘুমায়নি, সকালবেলায় 8টার সময় উঠেছিল, 7:30টার সময় দুধ খাইয়ে শুয়েছি, এই উঠলো 11টায়। এই বাবা ঠোঁট ফুলাচ্ছে, ঠোঁট ফুলাচ্ছে, হাত খাও হাত খাও হাত খাও হাত খাও হাত খাও বাবা। এখন দুধ করে ঠান্ডা করতে দিয়েছি, এখন এত খিদে পেয়ে গেছে ও আর থাকতে পারছে না, এবার জামা খাচ্ছে, হাত খাচ্ছে। এই সবে ঘুম থেকে উঠলো, দেখেছো কান্না করছে। এখন দুধটা খাইয়ে দিয়ে আর ঘুম পাড়াবো না, একেবারে কাজের দিদি এখনো আসেনি। ঠিক আছে, আসলে বা ফোন দেখবা, ফোন নেবা, ফোনটা দেখেছে তো তাই চুপ করে আছে। ওই দেখো হাত বাড়াচ্ছে, দেখেছো আমার চুন্তু চুন্তু। এখন ওকে খাওয়াবো। আর এই যে বিছানা সব গোছানো হয়ে গেছে, বিছানাটা এখনও ঝাড়া হয়নি, এগুলো রোদ্দুরে দেবো, দিয়ে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দেবো। এই যে ওর বাবার কোলে আছে, আজকে ওর বাবা কাজে যায়নি, বাবার কোলে আছে। ওই যে ঠোঁট ফোলাচ্ছে কেন বলো তো, খিদে পেয়েছে না, এখন এখন আর কিচ্ছু ভাল লাগছে না। আজকে রোদ্দুরেও যাওয়া হয়নি, কোনো ওষুধও খাওয়া হয়নি। দেখেছো ও এখন কানলে না বোঝা যায়। ওই দেখো মা ডাকে যে কি হচ্ছে, আর থাকবে না। ঠিক আছে চলো ওকে খাইয়ে নি। সত্যি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই তুমি, তোমার এইটা ভাগ্য
যে তুমি এত বছর পর আবার এই মাতৃত্বটা অনুভব করছো, এমনকি তুমি এই জিনিসগুলো আবার নতুন করে দেখতে পাচ্ছ। সত্যিই তাই। ওই যে তোমাদের বললাম না, সব কিছুই যেন একটা স্বপ্নের মতো। ছেলের প্রত্যেকটা জিনিস একটু একটু করে বড় হয়ে ওঠা, প্রত্যেকটা জিনিসই না এখন যেন অনেকটা আনন্দদায়ক। যতই রাতে ঘুম না হোক, সারাদিনের যতই পরিশ্রম থাক, তারপরেও মানে যখন ছেলের হাসি মুখটা দেখি, ও এখন একটু একটু হাসতে শিখেছে, কথা বোঝে, কথা শুনলে খুব হাসে, খেলা করে। তো এই ফিলগুলো না একটা মায়ের কাছে একদমই অন্যরকম। সেই ছোট্টবেলার আমার মনার কথাটা মনে পড়ে যাচ্ছে। আমার মনাও ঠিক এমন ছিল। জানো তো, ও যখন প্রথম প্রথম সব কিছু শিখেছিল, আমি সেই মাতৃত্বটাও খুব ভালোভাবে অনুভব করেছিলাম। তো তখন মেয়েকে নিয়ে সারা দিনটা যে কীভাবে কেটে যেত বুঝতামই না। আর এখন তো সংসারের অনেক চাপ, কারণ তখন আমার পেছনে অত চিন্তা ছিল না। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যেত, নিজের একার জন্য আর সেরকম রান্নাবান্না করতাম না, সারা দিন মেয়েকে নিয়ে থাকতাম। কীভাবে সময় কেটে যেত। আর এখন তো সংসারের সবার জন্য চিন্তা, মেয়ের চিন্তা, মেয়ের বাবার চিন্তা, ছেলের চিন্তা করতে করতেই সারা দিনটা কীভাবে কাটিয়ে দিই। দেখো, ছেলেকে তো মানে খাইয়ে দিলাম, তো দেওয়ার পরে ওর বাবা নিয়ে রোদ্দুরের দিকে গেল। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ছেলেকে তো এক মুহূর্ত কোল থেকে নিচে রাখতে চায় না, জানো তো। সবসময় কোলে রাখতে চায়, তবে আমি ওকে বলি এত কোলে তুলবে না, কারণ তুমি যখন না থাকবে তখন আবার কোলে ওঠার জন্য বায়না করবে। কিন্তু কোলে নেওয়ার মতো তো দিনের বেলা সময় আমার হয় না, তো কোলের অভ্যাসটা আমি একদমই করাতে চাই না। আর সত্যি আমার ছেলের কোলের অভ্যেস নেইও, ওর নিচেই ভালো থাকে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু রোদে নিয়ে দাঁড়াও, ও কিন্তু ঘুমিয়ে পড়বে। আর আমি ওর বিছানাটা সোফার ওপরে করে দিলাম, এখন সোফার ওপরে ঘুমাক। তারপরে একেবারে স্নান করিয়ে তারপরে আমি আবার বিছানায় দেবো। এদিকে দিদি এসেছিল কাজ করতে, দিদির কাজ কিন্তু সব হয়ে গেছে। দিদিকে বললাম আজকে তোমার সিঁড়ির ঘরটা ধোয়াতে হবে না, কারণ আমি আজকে দেব ব্লিচিং পাউডার। তো দিদি ঘর মুছে দিয়ে চলে গেল। আর আমিও দেখলাম ছেলে ঘুমাচ্ছে, বাজে 11:15 মতো। আমার হাতে অনেক টাইম আছে। সকালবেলার খাওয়া বলতে কালকে রাত্রিবেলায় তোমাদের দাদাভাই, আমি আর তোমাদের দাদাভাই ডালিয়া খেয়েছিলাম, আর মনা রুটি খেয়েছিল। তো রুটি 3-4টে মতো আছে, মনা ওটাই রুটিটা খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই বলল ও এখন কিছু খাবে না, বাজারের দিকে গেছে, ও বাইরের থেকে কিছু খেয়ে নেবে। আর আমি তো সকালবেলা চা বিস্কুটই খেয়েছি, সকালের টিফিনটা আজকে বানানোর ঝামেলা নেই। সেই কারণে ভাবলাম আর দেরি করে লাভ নেই, ছেলে তো ঘুমাচ্ছে, ছেলেকে তুলবো 12টার সময়। তো তার মধ্যে আমি সিঁড়ির ঘরটা পরিষ্কার করি, একটু ব্লিচিং পাউডার দিই। একবার ভেবেছিলাম দেবো না, একেবারে বাবানের অন্নপ্রাশন সামনে এগিয়ে আসছে, তো একেবারেই সব কিছু করবো। তারপরে দেখলাম না, রাস্তার দিকটা এতটা স্লিপ হয়েছে আর সিঁড়ির ঘরটাও এতটা শ্যাওলা পড়েছে, একটুখানি পরিষ্কার করে দিই। জুতো পায়ে দিয়ে হাঁটলেই স্লিপ কাটছে, তো সেই কারণে ভাবলাম পরিষ্কার করে দিই। তাই দেখো, 1 প্যাকেট না, হাফের একটু বেশি দিয়ে সিঁড়ির ঘরটা পুরো মাখিয়ে রাখলাম। আর এই যে এখন নিয়েছি 1 প্যাকেট, যত দূর হবে। এই ইটের ওপরগুলো কিন্তু আমি আর ধোয়াবো না, ইটের ওপরগুলো এইভাবেই ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখে দেব। তো এটাই পায়ে 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 সারা জায়গায় হবে, ইটগুলোও স্লিপ কাটবে না, পরিষ্কার হয়ে যাবে। ভেবেছিলাম, খুব ইচ্ছে ছিল যে বাবানের অন্নপ্রাশনের আগে হয়তো এই ঘরের সামনের রাস্তাটা আমি একটু ঢালাই করার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠবে না। মানে যা করতে নিয়েছি সব কিছু করে উঠতে পারবো না। তো ভাবলাম থাক, খুব একটা খারাপ লাগে না দেখতে। তোমরাও বলেছো ঘরের সামনেটা কিন্তু দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে ইট পেতে দেওয়ার পরে। আর দেখো, এখানে বাদবাকি একটুখানি ব্লিচিং পাউডার ছিল, সেটা দিয়ে আমি এই সিঁড়িটাকেও দিয়ে দিলাম। তো এরপরে এগুলো পরিষ্কার করব, তারপরে গিয়ে হাত পা ধুয়ে ঘরে গিয়ে বাবানকে তেল ঠেল মাখাবো। আজকে একটা কমেন্টের উত্তর তোমাদের দেব। আসলে কমেন্টগুলো সবসময় আমার পড়াও হয় না, আর উত্তরগুলো তোমাদেরকে দেওয়া হয় না। এটা অনেক দিন আগেরই একটা কমেন্ট, আমার কালকে এই কমেন্টটা চোখে পড়লো। তোমাদের হয়তো মনে এই কথাটা সবারই ছিল যে হয়তো তোমরা অনেকেই কমেন্ট করতে বা হয়তো করোনি। তো 1-2জন আমাকে এই কমেন্টটা করেছিল, আমার ছেলে হওয়ার প্রায় ওই মাসের মধ্যেই কমেন্টটা এসছিল। 2জন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই, তোমার ছেলে হয়েছে তো হিজড়া কত টাকা নিয়েছিল। তো আমি এই কথাটা তোমাদের সঙ্গে বলিও নি, কারণ আমার নিজেরই মনে নেই। কেন বলো তো, কোনো জিনিস যদি তোমার চোখের সামনে হয় তাহলে তোমার সেটা মনে থাকবে। আর আমি নার্সিংহোম থেকে আসার আগেই কিন্তু আমার হিজড়া বাড়িতে এসে টাকা নিয়ে চলেও গেছে।
তো আমার বাবানের যখন 2 দিন বয়স তখন কিন্তু হিজড়া এসেছিল। তোমাদের দাদাভাই আর মনা যখন আমাকে দেখতে গেছিল তখন আমাকে বলল যে হিজড়া বাড়িতে এসেছিল। টাকা তো চেয়েছিল, অনেক টাকা চেয়েছিল, মনে হয় 40,000 টাকা। তো তোমাদের দাদাভাই ঘরে ছিল, আমার বাবা মা ঘরে ছিল, দিদি ছিল, তো সবাই তখন বাড়ি ছিল, জয়ী ভাই ওরাও ছিল। তো আমাদের এত বছর পর যখন শুনলো যে এত বছর পর ছেলে হয়েছে, ছেলে আর মেয়ের মধ্যে এতটা ডিফারেন্স, ওরাও শুনে একটু অবাক হয়ে গেছিলো। তারপরেই যেই আরও শুনেছে ছেলে হয়েছে, ব্যাস এবার ওদের ডিমান্ড কিন্তু অনেকটা বেড়ে গেছিলো। ওরা 40,000 টাকা চেয়েছিল, লাস্টে কততে রাজি হয়েছে শুনলে সেটা অবাক হয়ে যাবে। লাস্ট ওরা 10,000 টাকা বলেছিল। 10,000 টাকার একটা টাকাও কম নেবে না। কিন্তু সেই মুহূর্তে সত্যি কথা বলতে তোমাদেরকে বলেছি কিনা আমার অতটা মনে নেই, বাবান হতে গিয়ে নার্সিংহোমে আমার অনেক টাকা, মানে আমি যতটা একটা গুছিয়ে রেখেছিলাম কিন্তু সেটারও মানে দ্বিগুণ টাকা আমার বেরিয়ে গেছে। তো বুঝতেই পারো একটা নার্সিংহোমে কতটা খরচা হতে পারে। আমার প্রায় 55,000 টাকা মতো খরচা হয়েছিল নার্সিংহোমে। ওই 4 দিনে নার্সিংহোমে 55,000 টাকা মতো খরচা হয়েছিল। এইবার হিজড়াকে তখন দেওয়াটা সত্যিই একটা খুব চাপের বিষয় ছিল। আরও 2 দিনের মধ্যে চলে এসেছিল। তো তখন অনেক বলে কয়ে রিকোয়েস্ট করে, যেহেতু সত্যি কথা বলতে ওই মাসিরা আমাদের চেনা জানা ছিল। ঠিক আছে? তো আমার মেয়ের বেলাও ওনারা এসছিল, আমাদের দেখে ওনাদের মনেও আছে। তো লাস্টে অনেক বলাতে নাকি বাবা মা অনেক রিকোয়েস্ট করাতে তখন লাস্ট ওনারা বলেছিল 10,000 টাকা দিতে, কিন্তু আমরা সেটাও দিতে পারিনি। ওই 8,000 8,500 টাকা মতো লাস্ট আমাদের দেওয়া হয়েছিল। তারপরে দিদি আবার শাড়ি দিয়েছিল, আরও কী কী দিয়েছিল জানো সেটা আমার অতটা মনে নেই, বলেছিল আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এই কিন্তু দেওয়া হয়েছিল, খুব একটা যে বেশি টাকা নিয়েছে তা কিন্তু না। হ্যাঁ, ওরা চায় অনেকটা, কিন্তু ওরা মানুষের পরিস্থিতিটা কিন্তু বোঝে, জানো তো। সবার কাছ থেকে এই যে 40,000 50,000 টাকা নেয় তা কিন্তু না, ওরা মানুষের পরিস্থিতি কিন্তু বোঝে। কারণ আমার মেয়ের বেলাও আমি দেখেছি, তখন আমার কাছে সেরকম মানে ওই মুহূর্তে টাকা ছিল না, তো ওরা কিন্তু অনেক বুঝে সুঝে টাকা নিয়েছিল। খাওয়াটা না একটা ওর যুদ্ধ চলে, মানে তেল মাখানোর পর অন্য সব বাচ্চাদের তাও 10 মিনিট 20 মিনিট তেলটা মাখিয়ে রাখে, কিন্তু আমার ছেলেকে আমি 10টা মিনিটও তেল মাখিয়ে রাখতে পারি না। মানে তেল মাখানো কমপ্লিট, ওকে সঙ্গে সঙ্গে স্নান করাতে হবে, আর স্নান করানোর পরেই ওর আরম্ভ হয়ে যায় চিৎকার। কেন বলো তো? খাওয়া আর ঘুমের জন্য। তো দেখো খেতে খেতেই ঘুমিয়ে অর্ধেক পড়েছে, খাওয়াটাও পুরো কমপ্লিট করেনি, ঘুমিয়ে পড়েছে। ঘুম পাড়িয়ে দিলাম, আর এদিকে কম্বল টম্বল তো বমি করে পুরো ভিজিয়ে দিয়েছে। এইটাও আমার শাশুড়ি মা দিয়েছে, এই কম্বলটা আমার শাশুড়ি মায়ের কাছে ছিল, এই ছোটো কম্বলটা। তো এটাকেই 4 ভাঁজ করে গায়ে দেওয়ালাম, আর এই চাদরটা একটু ভারী আছে তো এটা একটু ওপর থেকে দেওয়ালাম। এখন আমি ওর সামনে যতই কথা বলি এখন মানে গভীর ঘুমে গেছে গিয়ে, পরে মোটামুটি ঘন্টা দেড়েক যায় তখন থেকে একদম কোনো আওয়াজ করা যায় না, নড়াচড়া করতে থাকে। আর ওই যে মেয়ে দেখো সব জামাকাপড় মানে ন্যাকড়াগুলো তুলে এনে রেখেছে, আর গেছে ছাদে কতগুলো শুকিয়েছে নাকি সেগুলো দেখতে। আর আমি এখন এই জানলা বন্ধ করব, করে এবার রান্না বান্নার ব্যবস্থা করব। এখন প্রায় 1:45, সকালবেলায় যে সেই যে 2বার চা বিস্কুট খেয়েছি ওই খাওয়াই খাওয়া, এখন পর্যন্ত খাওয়ার টাইমটুকু আমার হয়নি। ওই বাইরের কাজগুলো করে ঘরে ঢুকলাম, তখনই দেখি ছেলে আস্তে আস্তে কান্না তুলছে। ভাবলাম না, জোরে কাদার আগে, কারণ ওর ঘুম পেয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে ওকে আগে করিয়ে দিই। ওই করতে গিয়েই বাজে এখন 1:45। বাইরের 2টো গামলা এখন ভরে রাখবো, যদিও বা খুব একটা জলের দরকার নেই বাইরের দিকে। এখন রান্না স্নান এগুলোই বাকি আছে। ভাত বসিয়ে দেবো, চাল ধুয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে সব কেটে কুটে পরিষ্কার মানে গুছিয়ে নেব, দিয়ে রান্না বসাবো। জানলাটা বন্ধ করে দরজাটা দিয়ে দিই, ওদিকে মেয়ে গান চালিয়েছে। আর একটু গরম জলও বসাবো, দেখি যদি পারি ফাঁকে স্নান করে আসবো, আর না হলে রান্না করে তারপরেই স্নান করব। ঠিক আছে, চলো রান্না কি করি, আগে সব গুছাই টুছাই, আগে দেখি ফ্রিজ খুলে কি রান্না করা যায়, তারপরে তোমাদের বলছি কি রান্না হবে। পিঠ আর কোমর এত ব্যথা না, পুরো শিরদাঁড়াটা আমার এত যন্ত্রণা। আরও বেশি কষ্ট হয় যে বাবানকে যখন তেল মাখাতে বসি না, পুরো আধ ঘন্টা 1.25 ঘন্টা আমাকে একভাবে ওখানে বসে থাকতে হয়, তেল মাখানো, স্নান করানো, খাওয়ানো একেবারে করে তারপরে উঠি। আর সকাল থেকে দেখো না চুল আঁচড়ানোর টাইম পাই, না সিঁদুর পরার টাইম পাই, মানে কীভাবে যে দিনগুলো পেরিয়ে যাচ্ছে শুধু তাই ভাবি। এই তো দেখো দেখতে দেখতে আর কটা দিন পরেই পুরো 3 মাস কমপ্লিট করে 4 মাসে পড়ে যাবে। আর বাংলার হিসাব যদি করো তাহলে কিন্তু ও 4 মাসে পড়ে গেছে, মানে সময় দাঁড়িয়ে থাকে না। কি সুন্দর আস্তে আস্তে সময়ও চলে যাচ্ছে, ওর মতো বড়ও হয়ে যাচ্ছে।
ঠিক আছে, চলো আর দেরি করে লাভ নেই, এবার রান্না বসাই, নাহলে আবার ওর পেছন দিকে দেরি হয়ে যাবে। এক এক সময় না কান্না পেয়ে যায় জানো তো, যখনই এই কাজকর্ম শেষ করার পর মনে পড়ে আবার রান্না করতে হবে। এই টাইমটা মনে হয় যে সত্যি যদি কেউ একটু থাকতো রান্না বান্না করে দিত, সেই সময়টার কথা মনে পড়ে যখন দিদি এসে রান্না করে দিত। তো কিছু করার নেই, দেখো সবারই তো সংসার আছে না, আর দিদি আমার জন্য যা করেছে এটা আমি যত দিন বেঁচে থাকবো তত দিন আমি মনে রাখবো। যে সত্যি শুধু আজকে বলে না গো যে আমার ছেলে হয়েছে তার জন্য না, কারণ আমার দিদি আমার মেয়ের বেলাও আমার পাশে ছিল, তখন তো আমার দিদির বিয়েও হয়নি। তখনও আমার দিদি আমাকে যেইভাবে দেখেছে, কেউ মানে আমার দেখা এরকম মানে নেই যে ভাই বোনদের মধ্যে মিলমিশ বা কেউ কারোর বোনের জন্য এতটা করে, আমার চোখে আজ অবধি পড়েনি। যাই হোক চলো, রান্নাবান্না সংসারের কাজ তো নিজেরটা নিজেকেই সামলাতে হবে। এদিকে রান্নাবান্নার মধ্যে ভাত কিন্তু আগে করে নিলাম। তোমাদের সঙ্গে কথা বলে নিজে একটু আয়নায় মুখটা দেখলাম, দেখলাম না সত্যি সিঁদুরটা কপালে না দিলে খুবই খারাপ লাগছে। একটু করে আবার সিঁদুর ছোঁয়ালাম না, স্নান করিনি এখনও। ঘড়ির দিকে তাকিয়েছো, বাজে এখন 2:20। সব কিছু গুছিয়ে গেছে, রান্না করতে এরকমই হয়ে যায়। তো মোটামুটি আমার 3টের মধ্যে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। কারণ একা হাতে কেটে কুটে গুছিয়ে রান্না করতে তো টাইমই লাগে। ওদিকে ভাত হয়ে গেছে, এদিকে করতে নিয়েছি রান্না হবে পালং শাক। ওদিকে দুটো রান্না, একটা রান্না হয়ে গেছে, পেঁয়াজ কলি আলু ভাজা করলাম, পালং শাক করলাম, আর মেথির শাক করব, এখনও শাকটা বেছে উঠতে পারিনি, করব। আর করলাম স্টমাক মেটেটা। দেখবে ফ্রিজে না বেশি দিন চিকেন বলো বা এই স্টমাক মেটে এগুলো বেশি দিন রেখে দিলে না খেতে একদম ভালো লাগে না। ভাবলাম না আজকেই করে ফেলি। স্টমাক মেটেটা ছোট ছোট করে কাটলাম, আজকে আর আলাদা করে ভেজে নিইনি। তোমরা তো জানো আগে অনেকবার তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছি, আমি কিন্তু এটা আলাদা আলাদা করে ভেজে নিই, কিন্তু আজকে আর ভাজিনি, সময় নেই। এদিকে বড়ি দিয়ে করলাম পালং শাক, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সবথেকে ফেভারিট খাবার। পালং শাক বড়ি দিয়ে খেতে ও খুব ভালোবাসে। আর এদিকে স্টমাক মেটে দেখো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিলাম, পেঁয়াজ আর টমেটো, তারপরে স্টমাক মেটেটা দিয়ে দিলাম, তারপরে এখানে বেশ কিছুটা আদা রসুন বাটা দিলাম, আর দিলাম নুন, দিয়ে এটা ভালো করে এখন একটু কষিয়ে নেব। অল্প একটু করে জল দেব আর কষাবো যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। আর এদিকে আমার পালং শাক কিন্তু হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি, একটু মিষ্টি মিষ্টি করে করেছি। দিয়ে দিলাম সব গুঁড়ো মশলা, যা যা গুঁড়ো মশলা মাংসে দেওয়া হয় সেগুলোই দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষাবো। কষিয়ে কিন্তু একদম গ্যাসটা কমিয়ে দেবো, এটাতে আমি আর কোনো রকম জল ব্যবহার করব না, একদম মাখা মাখা করে নামাবো। দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা, ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে ডলে খেতে। আর দিয়েছি ছোট ছোট করে কেটে ভেজে রেখেছিলাম আলু, এটাও দিয়ে দিলাম, কারণ চিকেন বলো মাটন বলো বা স্টমাক মেটে বলো, এগুলোতে কিন্তু একটু আলু না দিলে ভালো লাগে না। মানে আমাদের বাঙালিদের ইমোশনালের জায়গা হচ্ছে আলু, তাই না? তো আলুটা খেতে খুব ভালো লাগে, দিয়ে দিয়েছি একটু আলু। তো দেখো এই যে মাখা মাখা করে নামিয়ে নিলাম, আর রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে আর ভাল লাগছিল না। লাস্টে শাকটা বাছতে গিয়ে মনে হচ্ছে আমার ঘুম পেয়ে যাচ্ছে, আর কাজ করতে ইচ্ছে করছে না। শাক ভাজাটা বসিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, রান্নাঘরের নিচটা মুছলাম, আর আমার জন্য গরম জল বসালাম, স্নান করব। ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর ভিডিওটাও এই অবধি দিয়েই কিন্তু আজকে শেষ করে দিয়েছি।